আমি অপূর্ব বুয়েট মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া হোসেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ, আর আমার কলেজ ছিল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ। আসসালামু আলাইকুম, আমি সয়মান আমার। ওকে, এবার মাইকটা তোমাদের জন্য। কেউ একজন ভলান্টিয়ার করো। আমাদের ভলান্টিয়াররা কোথায়? তুমি আসো। হ্যাঁ, তোমরা একটু হাত তুলো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আজকে পরীক্ষা দিলা। ওভারঅল তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। অপূর্ব ভাই আছে, হিমেল আছে। এই জিনিস চোখের সামনে তো অফলাইনে তো আপাতত পাচ্ছ না, তাই না? অনলাইনে ভাইয়াদেরকে খুঁজে পাবাই। কারো কিছু জানার থাকলে হাত তুলো, মাইক চলে যাবে তোমার কাছে। ও ফ্যান্টাস্টিক। তোমার পরিচয় দাও, পরিচয় দিয়ে বলো। হ্যাঁ, 24 প্লিজ জানাতুন বলো। আমার প্রশ্ন ছিল মেডিকেল অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো হয় যে আমরা 50-50 জানি, 50-50 কনফিউশন, এটা অপশন জানি, এটা অপশন জানি না। এই প্রশ্নগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো? আমার দেখা যায় কি এবার মেডিকেল অ্যাডমিশনে আমার সেম কন্ডিশন হয়েছে, এমন অনেক কিছু 50-50 আমি কনফিউশন, অ্যান্ড দেখা গেছে ম্যাক্সিমামগুলো আমার ভুল করছে। এগুলো আসলে আমি ফার্স্টেই বলবো এটার নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবা তোমার অ্যাকুরেসি তত বেশি হবে। তুমি যেখানে এক্সাম দাও না কেন, সেটা যে বেঞ্চে হোক না কেন, যেখানেই হোক না কেন, তোমার প্র্যাকটিসের উপর থাকতে হবে। তখন তুমি বুঝতে পারবা যে আমার ভুল কোথায় হচ্ছে, কোন ইয়েগুলো টপিকসগুলো আমার ভুল হচ্ছে। তখন তুমি সেই কোশ্চেনটা, আমি যেটা করতাম, আমার যদি কোনো ভুল হতো আমি আপসেট হয়ে যেতাম না। আমি আগে একটা হাইলাইটার নিতাম, ওই কোশ্চেনটা মার্ক করতাম এবং যেটা কারেক্ট অ্যান্সার ওটা হচ্ছে হাইলাইট করতাম। দেন আমি বইয়ের মধ্যে সেই টপিকটা খুঁজতাম যে আমার কোন জায়গা থেকে ভুল হচ্ছে, ইট মিনস আমার সেই জায়গাটা ভালো করে পড়া হয় না। দেন আমি কি করতাম, ওই টপিকটা ভালো করে পড়তাম, অ্যান্ড ওইটার রিলেটেড যে সকল আশেপাশে ছিল সেগুলো পড়তাম, টেস্ট পেপার সলভ করতাম, এর সাথে আরও যে সকল অ্যাচিভে ছিল বা এসএস এর যে সকল প্র্যাকটিস ছিল সব কিছু সলভ করতাম। অ্যান্ড এরকম করে দেখা যায় যে 50-50 হয় না, আসলে দেখা যায় 70-30 হয়ে যায়। তখন আমি তো নিশ্চিত যে এটা হয়তো পড়ছি বা এটার ফার্স্ট ওয়ার্ডটা আমার অ্যাকচুয়ালি মনে আছে, দেন এভাবে হয়ে যেত। আর মেডিকেল এক্সামিনেশন যদি আমি কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি ফার্স্ট রানে 70+ মার্ক করছিলাম। সেকেন্ড রানে যখন আমি দেখি তখন আমার কাছে আরও আধা ঘন্টা। আমি আগে থেকে বলে রাখি, মেডিকেল এক্সামে বসার আগে আমার সিট খুঁজতে একটু প্রবলেম হয়েছে। আমি খুবই প্যানিক হয়ে গেছিলাম যে আমি হয়তো আমার সিটই খুঁজে পাবো না, বাট আলহামদুলিল্লাহ খুঁজে পাইছি। অ্যান্ড দেন আমার পরীক্ষা যে স্টার্ট হয়, তো এটা আসলে বুঝতে পারো সিট খুঁজে পাই নাই, এত বড় একটা চাপ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিল, আমার তো এত বড় ক্যাম্পাস, আবার মেডিকেল এক্সাম, আবার সবার আগে তো অ্যাডমিশনটা মেডিকেলই হয়, তো মাথার উপর একটা চাপ, সব কিছু মিলে আমি আসলে খুবই প্যানিক এবং খুবই নার্ভাস। বাট কোশ্চেনটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ 70+ যখন দেখছি যা হয়ে গেছে, দেন আমি হচ্ছে বাকিগুলো একটু দেখি। তুমি যেটা বলছো 50-50 যেগুলো, আসলে ভাইয়েরা যেটা বলছে যে 70+ পাইলেও বা 80+ তুমি কনফার্ম, বাট তবুও তুমি হচ্ছে একটু রিস্ক নিয়ে 50-50 বা 70-30 এগুলো মার্ক করবা। কারণ দেখা যায় তুমি কনফার্ম যে আমি 85 দিচ্ছি, 85 হবে, এরকম কখনোই হয় না। এরকম অনেকে দিছে, আমার ফ্রেন্ডরা অনেকে দিছে, আমি 85 দিছি কনফার্ম, আমার 85 হবে ঢাকা মেডিকেল, অনেকে বলছে, বাট ওদের হয় না, ওদের দেখা যায় 70 নিচে পাইছে, এরকম হয়ে যায়। সো আমি তোমার যেটা সলিউশন সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস, বেশি পরিমাণে প্র্যাকটিস আর রেজিলিয়েন্স, লেগে থাকো। অ্যাডমিশন জার্নিটা আসলে খুবই স্মুথ না, আমার স্মুথ ছিল না, যে ফার্স্ট হয়েছে ওরও স্মুথ না, বুঝছো? সো যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি লেগে থাকবা, আপসেট হওয়া যাবে না। অমুক 100 পাইছে, আমি কেন 70 পেলাম, এরকম হবে না। এরকম এটা মাথায় নিতে হবে না, বুঝছো? প্রশ্ন একদম ও এক্স্যাক্টলি এটাই বলছে, যেটা আসলে আসল উত্তর। অনেক রকম উত্তর হতে পারে একটা প্রশ্নে, কিন্তু যদি আমরা পারফেক্ট উত্তর কোনটা, এটাই সঠিক। আমরা সবকিছুই খুব পড়ি, তাই না? আজকে যে প্রশ্নগুলো তোমরা বলো তো, বেশিরভাগই চেনা না, দুই একটা এক্সট্রা ইনফো যেটা হয়তো অচেনা, যেটা কোনোদিন দেখো না। বায়োলজিতে এরকম সম্ভাবনা বেশি, কিন্তু ফিজিক্সের প্রশ্নগুলা রেজাল্ট তো চোখের সামনে দেখতে পাচ্ছি, এর চেয়ে কম মার্ক অন্যগুলো জানতে পাইছে বলে আমার মনে হয় না। তোরা পুরো ডুবাই দিলে উত্তর রাখে, এটাই সত্যি। টপ 3-কে আমরা পুরস্কার দিব, টপ 20-কে দিব, কিন্তু সেন্ট্রাল মেরিটে তোমাদের অবস্থা কোথাও হবে না। 13টা ব্রাঞ্চে 260 জন হবে, তো আমি গ্যারান্টি দিলাম এই ব্রাঞ্চের এই টপ 20 241 থেকে 260তম হবে। এত খারাপ মার্ক, এটা খুবই আনবেয়ারেবল। তোরা কেউ ব্যাপারটাকে সিরিয়াসলি নিসনি, এটা আমি খুব কষ্ট পাইলাম। এবং তোদের মার্ক, তোদের অবশ্যই লজ্জা পাওয়া উচিত যে মার্ক তোরা পাচ্ছিস।
যাদের কাছে টপ 20 পুরস্কার দিব তারা আজকে এইটাতে রিজার্ভ করে, কিন্তু এইটাতে মেডিকেল চান্স পাবে না, ক্লিয়ারলি বললাম। সত্যি কথা, হায়েস্ট মার্ক আসে 58, লজ্জা, পিওর লজ্জা, পিওর লজ্জা। সিলেটে গিয়েছিলাম আমি, ওখানে 250 বাচ্চা পরীক্ষা দিতে, লোয়েস্ট মার্ক ছিল 58, টপ 20। তোমাদের এখানে হায়েস্ট 58, এটা লজ্জা। রাজুকের মতো কলেজের জন্য এটা লজ্জা। সত্যি কথা বললাম, তোমরা ডেডিকেটেড ছিলে না। যে প্রশ্ন হয়েছে এই প্রশ্নে অবশ্যই 8টা চ্যাপ্টার। সত্যি কথা আমি ডিসহার্টেড, আমি খুবই ডিসহার্টেড তোমাদের পারফরমেন্সে। ছেলেদের কাছ থেকে ছেড়ে দিলাম, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছেড়ে দিলাম, এটা মেডিকেল অ্যাসপিরেন্ট। ইউ হ্যাভ টু বি সিরিয়াস ভাইয়া। টেস্টের পর তো আমি মেডিকেলের জন্যই করছিলাম, এইচএসসির জন্য তো ভালো স্টুডেন্টের পর এইচএসসিতে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপর 3 মাস ঘুমাই থাকলে ক্লাস পাওয়ার কথা। ট্রুথ, দিস ইজ ট্রুথ। ঢাকা মেডিকেল চান্স পেতে হলে দিস শুড বি দ্য মোটিভেশন, দিস শুড বি দ্য স্ট্র্যাটেজি। তোমার এখন মেডিকেলের জন্য বাকি বইগুলো কাভার করতে হবে, এক্সট্রা ইনফো কাভার করতে হবে, তাহলে তুমি তো 8টা চ্যাপ্টারে বা 58। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা এখন দিবা স্বপ্ন দেখছো যে আমি ওই না সিয়াম ভাইয়ের মতো ডিএমসিতে 43 হবো, থ্যাংক ইউ সো মাচ। আমি সিয়ামকে বলতে দিব, ওরটা শোনো যে কি কোন লেভেলের প্রস্তুতি নিয়েছিল। এক লাইন বলবো, তারপর ওই যে ওর কাছে বাইক যাবে। বারবার প্র্যাকটিস করা, মিনিমাম 10,000 প্রশ্ন 1 থেকে 2 বার রিভাইজ করতে হবে আগামী 10 মাসে। তাহলে যেটা ভুল হতো সেটা হবে না। ওর যেটা সমস্যা, এটা আমার এখনো হয়। 2টা অপশন, হয় রহিম নাইলে করিম। উত্তর হলো রহিম, পরীক্ষার মনে হবে করিম, এবং করিমই জায়গায় আসবে, কারণ করিমটাই ঠিক। এইটা সলভ করার একটাই উপায়, ওই রহিমটাকে 3 বার প্র্যাকটিস করা, তোমার ওটাকে মাসেল মেমোরিতে নিয়ে আসা। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি 81টা দাঁড়িয়েছি একবার, 81টা, এবং আমি জানতাম 81টা আমার হবে, 81টাই হবে আমার 40-45 মিনিটে। কিন্তু আমি দেখতে পেলাম এই প্রশ্নে হাইয়েস্ট আসবে 95, আমার টার্গেট ছিল ফার্স্ট হওয়া। আমি পরবর্তী 15 মিনিটে আরো 14টা দাগা মেনশন করি, আরো 12টা দাগাই, ভাবছিলাম 2টা ব্ল্যাঙ্ক, এটা অটোমেটিক মার্ক পাবো। ওই 12টার মধ্যে আমি 8টা ভুল যায়, 4টা হয়, 8টা ভুল 4টা হয়, তার মানে 8টাতে 2 মার্ক নেগেটিভ আর 4টাতে 4 মার্ক হয়। 12টা জায়গায় আমি 2 মার্ক এক্সট্রা পাইছি 83 পেয়ে আমি ওর ফিফথ হয়েছি। ফার্স্ট হয়েছিল পেয়েছে 85, বুঝতে পারলাম। ওই 81টা আমি একটা কারণেই পারছি, কারণ ওইগুলো আমার কাছে পানির মতো সহজ মনে হয়েছে। দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি, একটাই কারণ, ওগুলো আমি বারবার প্র্যাকটিস করছি, দ্বিতীয় চিন্তাই করতে হয়নি। মেডিকেলের চান্সটা খুবই সহজ, তুমি যদি স্ট্র্যাটেজিটা বুঝো, এটাই সত্যি। ওকে, মাইকটা দাও। এই যে মাইকওয়ালা কই? আসসালামু আলাইকুম, আমি আগে আসছি দেখি এই 25 ব্যাচ, আমি টাঙ্গাইল থেকে এসেছিলাম। কোয়েশ্চেন করবো এটা আমার এখন অনেক সিলেবাসটা কমপ্লিট হয়, 25 ব্যাচ রিসেন্টলি পরীক্ষা রিসেন্টলি তো রেজাল্ট দিয়েছে আমাকে, আমার অনেক রেজাল্ট অনেক কমপ্লিট হওয়া হয়নি। একেবারে অ্যাড্রেস বললে সুবিধা হবে। জি, আচ্ছা, তোমার সিলেবাস শেষ হয় মানে কতটুকু শেষ? 20%। 20% হবে। তুমি কি আমাদের কোনো এফআরবি কোর্সে, তুমি চোখ বন্ধ করে এফআরবি কোর্সের ক্লাসগুলা জাস্ট খালি করো, ঠিক আছে? এফআরবি কোর্সের ক্লাস করো, এবং তারপরে যদি তোমার কাছে কোনো টেস্ট পেপার থাকে বা আমাদের কম্প্যাক্ট সিরিজের বই থাকে, এটা থাকলে বেস্ট হবে। যদি আমাদের কম্প্যাক্ট সিরিজের বইগুলো থাকে তোমার কাছে, তুমি খালি ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাস করো, খুব সুন্দরভাবে ক্লাসগুলো করো, চেষ্টা করো লাইভও করার, সাথে সাথে হয়ে যাবে। পরে করতে গেলে রেকর্ডিং করতে পারছি না, অনেক সময় করতে গেলে অন্য একটা কাজ চলে আসে, মোটিভেট থাকে না। জি ভাই, আমার মনে হয় হাতে চলে আসে, যাবে স্পোর্টস করে ইনস্টাগ্রামে যায় বা ফেসবুকে যায়, না, এরকম ডিস্ট্রাকশন থাকলে তো হবে না। এটা তুমি কন্ট্রোল, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োরসেলফ, ঠিক আছে? তুমি মোবাইলে সব কিছু, অন্য কোনো অ্যাপ থাকলে সব আনইনস্টল করো, দিয়া ওইগুলো ইনস্টল করো, বুঝছো? এই গেট থেকে বাইরে হইতে আনইনস্টল করবো, ঠিক আছে? যে অ্যাপগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় পড়াশোনা থেকে, ওই অ্যাপগুলো এখন দরকার নাই। তুমি পারলে তোমার ফেসবুকটাও ধরো বন্ধ করে দাও, দিয়া তুমি ওইভাবে ক্লাস করো, তুমি ক্লাস করা শেষ হলে, একটা অধ্যায় শেষ হলে তাড়াতাড়ি কম্প্যাক্ট সিরিজের যে বই আছে ওইখান থেকে প্র্যাকটিস করো। ক্লাস শুধু করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। নিজে খাতা কলমে যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে লিখতে পারবে না। তোমার ক্লাস সব ভালোভাবে করা আছে, তুমি সবই পারো, ঠিক আছে? কোনো গ্যাপ নাই, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি বেঁধে যাবা যদি তুমি না লিখো, না নিজে প্র্যাকটিস করো। এই কারণে তোমার যেহেতু সিলেবাস এখন কমপ্লিট হয় না, তাহলে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে এফআরবির ক্লাসগুলো করো, সাথে সাথে ক্লাসগুলো করার সাথে সাথে প্র্যাকটিস করো, দেন এভাবে শেষ করো, ঠিক আছে? আমরা এফআরবির ক্লাসগুলো তোমার ইন্টার পরীক্ষার মিনিমাম 1.5 মাস আগে আমরা শেষ করে দিব।
তার মানে তুমি নিজে পড়াগুলোকে গোছায় নেওয়ার জন্য আরও যে হাতে পেতেছো, তাহলে তুমি আগে ক্লাসগুলো করে শেষ করো, যেহেতু তোমার সিলেবাস কমপ্লিট না, ক্লাসগুলো করে শেষ করো, এটাই হচ্ছে লাস্ট সলিউশন। এইটা যদি না করো তাহলে তোমার আর মেরামত সম্ভব না, এটা মাথায় রাখি, ঠিক আছে? তোর ইনস্টা চালানোর কথা শুনে সেটা হচ্ছে যে এই যিনি বলবে ভুল হয়ে গেছে। আমি বলি তুমি কি করো উইক ওয়াইজ প্ল্যান করো, বুঝছো? তোমার যদি মানে চিন্তা করো যে না আমি সব শেষ করবো একসাথে, পারবো না। তুমি উইকলি 4টা টার্গেট করো। ধরো তোমার লাইভ ক্লাস কতটুকু শেষ হয়েছে? লাইভ ক্লাস কি করছো? করো। আচ্ছা, ক্লাস কিন্তু অনেক আগায় গেছে। আজকে মেবি আমাদের 8 নম্বর উইক স্টার্ট হচ্ছে, ঠিক আছে? ক্লাস অনেক আগায় গেছে। তো তুমি কিভাবে তাহলে এটাকে কমপ্লিট করবা? তুমি টার্গেট করো তোমাকে প্রতিদিন 1.5টা করে ক্লাস করতে হবে। 1টা ক্লাস তাহলে আড়াইটা ক্লাস কিন্তু করা টাফ। তো যেটা করবা চেষ্টা করো যে 2টা করে ক্লাসই করো, কোনো সমস্যা নেই। আর প্রথমে যেটা করবা আর উইকলি প্ল্যান করো যে এই উইক আমি এই চ্যাপ্টারগুলো শেষ করবো। একদম এক লাখে 5 চ্যাপ্টার লিখে ফেলিও না, প্রতি সাবজেক্টের একটা করে চ্যাপ্টার লিখে হবে। ভিডিও দেখার পরে অবশ্যই একটা জিনিস আমি বলি, কমপ্লেক্স সিরিজে আমরা বইগুলো যেগুলো আছে, কমপ্লেক্স সিরিজের বইগুলো সিকিউ প্রতি চ্যাপ্টারে ধরো 20 থেকে 30টা দেওয়া, তারপরে এমসিকিউ কিন্তু 100 থেকে 120টা। এটা কিন্তু খুব বেশি না ভাই। তুমি চ্যাপ্টার কমপ্লিট করো, সিকিউগুলো লিখে লিখে প্র্যাকটিস করার দরকার নেই। তুমি প্রশ্ন দেখো, একবার আগে নিজে চেক করো যে পাঠ করছো কিনা, তোমার সাথে মিলতেছে কিনা আনসারটা। দেন তুমি হচ্ছে যেটা মিলবে না একদম, ওইটা তুমি গোল্লা দাগ দিয়ে রাখো, যেন পুরা সব সিকিউ পড়ার পরে ওই গোল্লা দাগ দেওয়া সিকিউগুলো আরেকবার করতে পারবে। তোমাকে প্র্যাকটিস করতেই হবে, আর ক্লাস তো করতেই হবে, কিন্তু ক্লাস করার জন্য তোমার একটা প্রপার প্ল্যানিং দরকার এখন, যেহেতু তুমি পিছাই গেছো। তো তুমি কি করো, তুমি উইক ওয়াইজ প্ল্যান সাথে যে আমি উইকে ধরো ফিজিক্সে এই উইকে আমি ভেক্টর পড়বো, কেমিস্ট্রিতে গুণগত পড়বো, ম্যাথে আমি ধরো সরলরেখা পড়বো, এই 3 চ্যাপ্টার। আর হচ্ছে বায়োলজি এক চ্যাপ্টার, বায়োলজি কি আছে প্রশ্ন সেরকম মানে প্রতি সাবজেক্টেই একটা করে চ্যাপ্টার তুমি উইকলি টার্গেট করো। দেন চ্যাপ্টার শেষ করার পরে অবশ্যই ভাই কমপ্লেক্স সিরিজের সিকিউগুলো এমসিকিউগুলো দেখবা। এমসিকিউ তো তুমি টাকায় প্র্যাকটিস করবা, সিকিউ লিখে লিখে প্র্যাকটিস করার দরকার নেই। প্রশ্ন দেখো, হাত দিয়ে রাখো, তারপর হচ্ছে দেখো যেটা পারতেছো কিনা। যেটা পারবা না, যেটা তোমার মনের সাথে আনসার মিলবে না, ম্যাথমেটিক্যালগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। থিওরিটিক্যাল করে লেখার দরকার নেই, সেটা গোল্লা থাকতে পড়াবাড়ি দিয়ে দেবে। হ্যাঁ, সেম তুমি বইটা অর্ডার দিও, বইটাতে খুবই গুছানোভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে, বুঝছো? হ্যাঁ, পিডিএফটাই মানে ওই বইয়ের একটা চ্যাপ্টারকে পিডিএফ করে দিছে, বাকি চ্যাপ্টারগুলো দেওয়া নেই, তুমি এটা কালেক্ট করে নেবো বইটা, বুঝছো? কারণ এখানে আমি বলি নর্মাল যে টেস্ট পেপার, সেটা সাথে একটা ডিফারেন্স কোথায়? নর্মাল টেস্ট পেপারে কিন্তু ধরো ক খ থাকে অন্য চ্যাপ্টারের, গ ঘ থাকে আরেক চ্যাপ্টারের, আবার দেখা যায় গ এক চ্যাপ্টারে, ঘ আরেক চ্যাপ্টারের। তো তুমি কিন্তু তখন প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে না। বাট আমাদের যে বইটা কমপ্লেক্স সিরিজের ক খ গ ঘ 4টাই একই চ্যাপ্টারের, তো তুমি ফ্লোতে থাকবে একটা, এটাই বলো। ভাই তোর জন্য আগে মোবাইলটাকে ক্লিয়ার কর, অজু করবি আজকে, আগে নিয়ত করবি যে পড়ালেখা করবো। তুই ভাই আইসিইউ লাইফ সাপোর্টে আসিস, এই ভালো ভালো কথা তোর জন্য আর না ভাই। তুই লাইফ সাপোর্টে আছিস, এখান থেকে বেঁচে ফিরতে তোকে দিনরাত এখন করতেই হবে, এটাই সত্যি। যদি এইচএসসি ডে প্লাস পেতে চাস, সত্যি অনেস্টলি বললাম, ভালো ভালো গলিগুলো কথা দিয়ে আর হবে না। হ্যাঁ, এবং ওই ইনস্টা মেসেঞ্জার সবাইকে ব্লক করবি, সবার আগে কিন্তু ব্লক করতে হবে তোকে, ব্লক। ওটা না করলে শয়তানের আশকারা যতদিন থাকবে সম্ভব না। হ্যাঁ, ওকে, আর বল ভাই, বল। আসসালামু আলাইকুম ভাই। আর মাইক নেই, আর মাইক নেই। দ্রুত বলো। আমার নাম শান্ত ভাই। আমার প্রশ্ন হলো, আমার প্রত্যেকটা অধ্যায় প্রায় শেষ, কিছু কিছু সমস্যা আছে। এখন কি ইঞ্জিনিয়ারিং ক্লাস করে অধ্যায়গুলো সমাধান করবো, না আলাদাভাবে এফআরটি ক্লাস করবো? তোমার কি টার্গেট ইঞ্জিনিয়ারিং? আচ্ছা, ঠিক আছে। তোমার কত পার্সেন্ট শেষ? 80%-এর মতো প্রত্যেকটা অধ্যায় শেষ, মানে কিছু কিছু সমস্যা আছে। হ্যাঁ, 80% যদি শেষ হয় তাহলে তো ভালোই শেষ। ঠিক আছে, এটা মানে গোল্ডেন পাওয়ার জন্য এনাফ। ঠিক আছে, এখন যেটা হচ্ছে কি, তুমি ফেজ 1টা খালি কমপ্লিট করে দেবো।
ইঞ্জিনিয়ারিং এর ফেজ 1টা কমপ্লিট করে রাখো, মানে প্রত্যেক অধ্যায়ের প্রত্যেক সাবজেক্টের আমরা হয়তো 2টা করে বা 3টা করে অধ্যায় হয়তো পড়াবো, একটু করে রাখো তাহলে মনে করেন না যে অধ্যায় সমস্যা সেই সব অধ্যায় মনে করেন আপনার পড়ান নাই, তাহলে কি আমি ওটা আর্কাইভে যেয়ে করবো? হ্যাঁ ওটা আর্কাইভ থেকে করে নেবে। আচ্ছা ভাই, মানে আর কি ফার্স্ট পড়ান না, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে তোমার উপর, তুমি মানে তোমার প্রিপারেশনটা তোমার নিতে হবে, তোমার যেটা করলে সুবিধা হয়, বাট তুমি একটু আগাই থাকো এখন সেটা কোন হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইগুলো করে আগে যেটা তো সমস্যা ওগুলো করে আগে। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি দারুল ইসলাম খানি এসএসসি পড়ছি। আসলে টেস্ট পরীক্ষা তো শেষ, এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিব, বা হচ্ছে ক্লাসগুলো যেগুলো মানে অ্যাডমিশনের ক্লাসগুলো হচ্ছে দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা, এখন এগুলো নোট কিভাবে করবো? এগুলো অ্যাডমিশনে নোট করা লাগে না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং। তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রথমে খাতায় সুন্দর করে মার্জিন দিবা, তারপরে সুন্দর করে কয়েকটা কলম নিবা, হ্যাঁ কালো কলম, লাল কলম, সবুজ কলম, পিঙ্ক কালার, ঠিক আছে নিবা। নেওয়ার পরে ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি নোট করো না, এটা ঠিক ওয়ে হবে না। তুমি একাডেমিতে নোট করছো ভালো, একাডেমিতে অনেক সময় ছিল। ইঞ্জিনিয়ারিং এ তুমি যেটা করবা সেটা হচ্ছে কালো কলম ছাড়া অন্য কোনো কলম নিবা না, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, কালো কলম ছাড়া অন্য কোনো কলম নিবা না। তুমি প্রশ্ন, আমি ধরো একটা কোশ্চেন বা আমাদের ধরো একটা কোশ্চেন লেখা আছে স্লাইডে অনেক সুন্দর করে, তোমার পুরাটাও তোলার দরকার নেই। তুমি আগে কোশ্চেনটা অ্যানালাইসিস করবা ভালো করে, এবার ওই কোশ্চেনটা তুমি তোমার মতো করে লিখবা, যে কতটুকু লেখা লাগে এই কোশ্চেনে, কতটুকু লেখা লাগে সেটা তুমি তোমার মতো করে লিখবা, তুমি তোমার মতো করে সলভ করবে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা কি জানো, রিসোর্সটা কমাই নিয়ে আসতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করে করে রিসোর্সটা কমাই নিয়ে আসতে হবে। মানে তুমি চিন্তা করবে আমার কালকেই পরীক্ষা, আজকে আমি কতটুকু দেখে যাবো, যেন আমি আজকে তো পুরো নোট করলাম, ধরো যে 4টা-5টা খাতা নিয়ে নোট করলাম, তুমি কি দেখে যেতে পারবে? সম্ভব? এটা সম্ভব না। তোমার ধরো যে ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট যদি তুমি প্রত্যেকটা ম্যাথ যদি তুমি লিখে লিখে কন্টেন্ট সাজাও, তোমার খাতা লাগবে মিনিমাম ধরো 6-7টা খাতা লাগবে। তো এটা তো তুমি সব কিছু দেখে যেতে পারবে না পরীক্ষার আগে। এই কারণে কি করবে, রিসোর্সটাকে কমাই নিয়ে আসবে, একটু ছোট ছোট করে লিখে যতটুকু লেখা লাগে এইভাবে তুমি তোমার মতো করে লিখবে। ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা ঠিক এরকম হয়, ঠিক আছে? আমার টার্গেট হলো ইঞ্জিনিয়ারিং, কিন্তু একটা হচ্ছে কিভাবে ইঞ্জিনিয়ারিং স্টাডি শেষ করবে। এটা কি মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ বলো। মাইকটা দাও, মাইকটা দাও। বলো, মুখে বলো, মুখে বলো। আমার নাম হচ্ছে আনিশা, আমি হচ্ছে 25, তো আমি হচ্ছে মেডিকেল স্টুডেন্ট। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমাদের তো টেস্ট এক্সাম শেষ, অলমোস্ট সিলেবাস 70% কমপ্লিট। তো সামনে যে তোমার মেডিকেল এক্সাম হবে নভেম্বরে, তো আমাদের এখন থেকে মেডিকেল প্রিপারেশনটা নেওয়ার জন্য কোন ওয়েটা অনেক এফেক্টিভ হবে, বা কোন ওয়েটা এফেক্টিভ হবে, আর কোন ওয়েতে আমি হচ্ছে প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করলে মানে আমি অ্যাডভান্স থাকবো, বা আমি কিছুটা নিশ্চিত করতে পারবো আমার একটা সিট মেডিকেলে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আমার প্রশ্নটা ছিল যে তোমার এইচএসসি 25 তোমার প্রায় 70% শেষ, এবার তুমি মেডিকেলের জন্য কোন বইতে পড়াশোনা করলে একটু আগায় থাকতে পারবে। বিষয়টা হলো যে মেডিকেলে তোমার সাধারণ প্রিপারেশন নিয়ে অনেকে চান্স পায়, মেডিকেলে একটা সিট আর্ন করার জন্য তোমার এইচএসসির যদি সিলেবাসটা 70% থাকে সেটাতেও আর্ন করা যায়, আবার অনেকে অনেক বেশি পড়েও চান্স পায় না। তা এখন আপাতত তোমাকে এই সাজেশন দিতে পারি যে মেইন যে বইগুলো আছে, যেমন আজমল স্যার, হাসান স্যার, ফিজিক্সের ইসাক স্যার, আর হলো হাজারি, এই বইগুলো তোমরা একটু চোখ গোলাবে, ভালো করে পড়বে। এইচএসসিটা মাথায় মূলত টার্গেট রেখে পড়াশোনা করবে। মেডিকেলের জন্য শুধু তোমার বইয়ের লাইনগুলো দেখলে আপাতত হবে। যখন এইচএসসি পরীক্ষা শেষ, তারপর তোমার মেডিকেলে কিছু কোশ্চেন তুমি সলভ করা শুরু করতে পারবে। একটা ছোট্ট অ্যাড অন করি। ও প্রশ্ন করে যে ভাইয়া আমার টেস্ট পরীক্ষা শেষ, আমি এখন মেডিকেলের জন্য নিজেকে আগায় রাখতে চাই, কি করতে পারি? 1 নম্বর, তুমি প্রথম কথা হলো যে মূল বইগুলো আগে চিনতে হবে। আমরা এবার একটা নতুন ধারা না, এটাই মেইন ধারা, এটাই হওয়া উচিত ছিল। গত বছর থেকে আমরা সঠিক পথে আসতে পারিনি, এবছর থেকে সঠিক পথে যাব। উদ্ভিদ বিজ্ঞানের মেইন বই কোনটা? আবুল হাসান। প্রাণী বিজ্ঞানের মেইন বই কোনটা? এই লাইনটা এই বছর থেকে চেঞ্জ করতে হবে। গত 4 বছরে উদ্ভিদ বিজ্ঞানের 90% প্রশ্ন, প্রাণী বিজ্ঞানের 100% প্রশ্ন একটা বই থেকে আসছে, সেই বইটার নাম আব্দুল আলিম। মেডিকেলের মেইন বই শুড বি ওয়ান এন্ড অনলি আব্দুল আলিম, কিন্তু
আমরা এটাকে এক্সট্রা বই হিসেবে ধরি, এবং যেটা কখন এক্সট্রা হয়ে যায় সেটাকে আমরা কখনোই মেইন হিসেবে ধরি না। এক্সট্রা ইনফো পড়ে নিব, বা পরীক্ষার আগে রিভাইজ করার সময় আবুল হাসান এবং গাজী আজমল রিভাইজ করা হয়, আলিমার রিভাইজ করা হয় না, এক্সট্রাটা দেখা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে যদি একটা লাইন এখান থেকে শিখে যাও, যদি বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের মেইন বই কোনটা, উত্তর হবে আবুল হাসান এবং আব্দুল আলিম। আব্দুল আলিম ইজ নট এক্সট্রা, বাট আব্দুল আলিম 1 নম্বরে বলে আরো ভালো, কিন্তু আমরা 1 নম্বরে বলবো না, কারণ আবুল হাসান পড়লে আলিমের 90% হয়ে যাবে, কিন্তু 100% তো হবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, গত 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করো, গত 4 বছরের প্রত্যেকটা প্রশ্ন আলিম থেকে হুবহু আসছে। এবছর একটা প্রশ্ন আসছিল যেটা উত্তর কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কে, মাইক্রোটিউবিউল নাকি গলগি বডি? আমরা উত্তর দিয়েছিলাম মাইক্রোটিউবিউল, সবাই উত্তর দিয়েছে গলগি বডি। তোমরা চ্যালেঞ্জ দিলাম এবং আমি পোস্ট করছি, ওটা তোমাকে হা দিছে যে ভাই এটার উত্তর গলগি বডি, রেটিনা বলেছে এটা, ভাই আপনি কোন স্যার ভাই, রেটিনা বলেছে, রেটিনা বলেছে তার অর্থ রেটিনা বলেছে, তার অর্থ এই না যে ওটাই সঠিক হবে। প্রশ্নটা হুবহু আব্দুল আলিম স্যারের অনুসরণী থেকে আসছে, হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড, পাই টু পাই। কোন প্রশ্ন কোথা থেকে আসছে এটা জাস্ট প্রশ্নটা খেয়াল করবা যে কোন লাইন থেকে আসছে। একটা প্রশ্ন 5 ভাবে হতে পারে। লেখা আছে বইয়ে যে এসিএস উত্তরার পরীক্ষা হয়েছিল হাবিবুল্লাহ, আরেকটা লেখা আছে এসিএস ন্যাশনাল মেডিকাপের পরীক্ষার ব্রাঞ্চ ছিল হাবিবুল্লাহ। পরীক্ষার প্রশ্ন আসলো, প্রথমটা এ পরেরটা বি। পরীক্ষার প্রশ্ন আসলো যে এসিএস ন্যাশনাল মেডিকাপের ব্রাঞ্চ ছিল হাবিবুল্লাহ, তাহলে কোন বই থেকে আসছে, এ নাকি বি? বি। এতেও একই উত্তর, বিতেও একই উত্তর, রাইট? কিন্তু প্রশ্ন আসছে কোন জায়গা থেকে? এটাতে ঝামেলা হবে না, যেটাতে একই উত্তর, কিন্তু যেইটাতে মাইক্রোটিউবিউল গলগি বডি সেটাতে তোমার 1 মার্ক কাটা চলে যাবে। তো আমাদের কাজ তোমাকে সঠিক পথে পরিচালিত করা, এই জন্য আমরা ট্রেন্ডটা পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছি। এবছর আমাদের মেইন বই ফিজিক্স বায়োলজির 2টা, ইটস আবুল হাসান এন্ড আব্দুল আলিম, ইটস গাজী আজমল এন্ড আব্দুল আলিম। আজিবুল প্লাস বাকি যত বই আছে, মাজেদা, নুরে পারবেন, অক্ষরপত্র, এগুলো এক্সট্রা, দিজ আর এক্সট্রা। লাইভ ক্লাসে 2টা বই পড়ানো হবে। মেডিকেল ব্যাচে আমরা এবার এইটাই এস্টাবলিশ করবো, লাইভ ক্লাসে 2টা বইয়ের তথ্য ঘুরে খাওয়ানো হবে। এইটা তোমাকে কতটুকু এগিয়ে দিবে সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার পরে বুঝতে পারবে। এখানে একজন আঙ্কেল আছেন, আঙ্কেল গেলেন কোথায়? আঙ্কেল বললেন যে আমার ছেলে, এখানে ইংলিশ ভার্সন কে কে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আমি আঙ্কেলকে বলেছি খুঁজলে 5 জনের বেশি পাওয়া যাবে না, আঙ্কেল দুঃখিত 6 জন পাওয়া গেছে। আব্দুল আলিম কেন মেইন বই? কারণ বাংলাদেশে একমাত্র বায়োলজি বই যেটা ইংলিশ ভার্সন আছে। ওরা কি মানুষ না জানে ইংলিশ ভার্সন? তো ওদের জন্য আলাদা আব্দুল আলিম ইজ দ্য কি। এটা আজকে থেকে যারা মেডিকেল পরীক্ষা দিবা, এবং মেইন বইয়ের সংজ্ঞা কি, যেই বইটা তোমার টেবিলে আছে সেটাই মেইন বই, আর যেটা টেবিলে আছে, যেটা শুধুমাত্র পিডিএফ আমার মোবাইলে আছে, সেটার নাম এক্সট্রা। বুঝতে পারলাম? আজকের পর সবাই আব্দুল আলিমের মেইন বই কিনে ফেলবা। যদি এখন কিনতে না চাও, নতুন এডিশন আসে যদি, তাহলে পুরাতন আব্দুল আলিম জোগাড় করবা, হাফ প্রাইসে পুরাতন আব্দুল আলিম কিনে চোখ ভুলাবা। বায়োলজির জন্য যে চ্যাপ্টারটা আমরা মেডিকেল ব্যাচে ক্লাস শুরু করেছি, যে চলন অঙ্গ চলনা পড়ানো হয়ে গেছে, ক্লাসগুলো লাইভ করে দিব। 3টা ক্লাস যে মেডিকেলে পড়বা, ক্লাস 3টা করো। আমি এই লাইভে ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দিলাম, এর চেয়ে বেটার ক্লাস যদি বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম, কোনো কোচিং অফার করে, আমি কান কেটে ফেলে দিব। আমার কানটা কার কান সেটা বলি নাই, ক্লাস 3টা করবা, গাজী আজমল আব্দুল আলিম 2টাই সলভ করবা, দেখবে যে পুরোটা পড়া হয়ে গেছে। প্রাণী বিজ্ঞানের মেইন বই কোনটা? গাজী আজমল আব্দুল আলিম। এটা ব্রেনের মধ্যে ঢুকাইলেই, যে ব্রেনের মধ্যে ঢুকাবে আব্দুল আলিম কিনবে, গ্যারান্টি দেবে সে 5 মার্ক আগে যাবে। আমার বলো তো, পেরিট্রফিক পর্দা হাঁসপরিদের কোথায় পাওয়া যায়? অপশন দিচ্ছি, স্ট্রোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। এটা তো এক্সেসিভ করা। মেসেন্টেরন, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। এই প্রশ্নটা 2012 সালে আমার ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছিল, তখন মেইন বই ছিল গাজী আজমল, এখনো তাই ভালো। আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা হলে বসে এটা পারলাম না, আমি অবাক হয়ে গেলাম, যেটা কোথা থেকে আসলো। এত বায়োলজি বললাম, লক্ষ্য ছিল 30-30 পাবো, অথচ বায়োলজি দাগাইতেই পারলাম 25টা। তো তখন তো 25টা প্রশ্ন ছিল, 1.2 করেছিল একটা প্রশ্ন, আমি দাগাতে পারছি 20টা। ঢাকা ভার্সিটি পরীক্ষাতে প্রস্তুতি নেইনি, আমি বলছিলাম যে বায়োলজিতে 30, কেমিস্ট্রিতে 25, ফুল মার্ক বলে যাবো, ফিজিক্স আর ম্যাথ তো ভালো করে করিনি। বায়োলজিতে যখন প্রথমে ধরা খেয়ে গেলাম, আমি তো হতাশ। বাসায় আসলাম, এসে দেখি আমার বইয়ে আলাদা করে লাল কালিতে লেখা আছে পেরিট্রফিক পর্দা থেকে মেসেন্টেরনে। আমি আমার বই লিখে নিয়েছি। তখন এই বইটা আরেকটা বই ছিল, মাজেদা ম্যাডামের মধ্যে আরেকটা বই ছিল, নুরে পারভিন কিছু একটা নাম।
ওই বই থেকে এক্সট্রা ইনফো আমি লিখে নিয়েছি, কিন্তু পরীক্ষার আগে এক্সট্রা ইনফোকে আর রিভাইজ করা হয়নি। আমি একবার পড়ছি, তারপর পরীক্ষা হলে গিয়ে পারলাম না। এর কারণ ওটা ছিল এক্সট্রা। যতক্ষণ ওটাকে মেইন বই হিসাবে ধরবা, ততক্ষণ ওটার উপর রেসপেক্ট আসবে না, আর যতক্ষণ রেসপেক্ট আসবে না ততক্ষণ ভালো করার সম্ভাবনা নাই। কথা ক্লিয়ার? আরো একজন প্রশ্ন দিব, আমরা রেজাল্ট ঘোষণা করবো। বলো ভাইয়া, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে এসএসসি 25 পেয়েছি। আমার হচ্ছে যাও জুমুর দেখো। আমার এসএসসি ফিজিক্স পেয়েছিল 4.5। এখন হচ্ছে কি আমার 80% বা 90% সিলেবাস শেষ। মেইনলি হচ্ছে কি আমি ইন ডিটেলস ক্লাসগুলো করি নাই, কিন্তু এসএসসিতে যা লাগে সেটা করেছি। এখন কি ভাই আমার মেডিকেল অ্যাসপিরেন্ট কিন্তু অন্য কিছু দিয়ে কি টার্গেট নেওয়াটা উচিত হবে? কারণ হচ্ছে আমার যেহেতু এসএসসিতে জি পেয়েছিল 4.5। তোমার এক নম্বর কাজ হবে এইচএসসি তে প্লাস নিশ্চিত করা। কারণ তোমার কয় মার্ক কাটা যাচ্ছে? খুব টাফ। আমি তোমাকে বলবো যে ভার্সিটির জন্য যাও। আমি তোমাকে বলতে পারতাম মেডিকেলের জন্য আসো, এটা হলো তার সুশীল কথাবার্তা। সুশীল কথাবার্তা বলা দরকার নেই, তো ভার্সিটির জন্য যাও ভাইয়া। এইচএসসি তে যদি এ প্লাস আসে তাহলে তুমি মেডিকেলের জন্য চিন্তা করতে পারো, কিন্তু চিন্তা করার খুব রিস্কি। 5 মার্ক কভার করা এইরকম প্রতিযোগিতায় প্লাস এখন মার্ক এত বেশি। আমাদের সময় 85 পেয়ে ফার্স্ট হয়েছে, 83 পেয়ে আমি ফিফথ হয়েছি, 83 পেয়ে ঢাকা মেডিকেল চান্সেস এবার 84.75 ঢাকা মেডিকেল লাস্ট মার্ক। কাট থ্রোট প্রতিযোগিতা ভাইয়া, কোন লেভেলে আছে? 58 পেয়ে উত্তরে ফার্স্ট হচ্ছে। লজ্জা লজ্জা হবে না, এটা দিয়ে হবে না। যতক্ষণ না জেগে উঠছে হবে না। বুয়েটের একই কথা। প্রশ্ন করবে শেষে, লাস্ট প্রশ্ন, লাস্ট। চলে আসো, চলে আসো ভাইয়া। আমি রাসেল এসএসসি কে পড়ো। আমার প্রশ্ন দাগানবে পড়লে কি শুধুমাত্র মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? দাগানবে পড়লে কি চান্স পাওয়া সম্ভব? প্রশ্ন করছে দাগানো বই পড়লে। প্রথম কথা হচ্ছে দাগানো বই পড়ে বলে মদমরা। অন্য কেউ দাগাই দেবে, তুমি সেই বই কেন পড়বা? আজব কথা বলতো। দাগানো বইগুলো কোনো বিষয় আছে নাকি? তুমি যে বই নিজে দাগাবা সেইটা যদি তোমার দাগানো হয়, শুধু সেইটা পড়ে চান্স পাওয়া সম্ভব। কোচিং থেকে ভাইয়া দাগাই দিলে যে ভাই এটাকে দাগাও, তুমি সেটা পড়লা, ওইটা থেকেই প্রশ্ন আসবে। দাগানোর লাইনের বাইরে কোনো প্রশ্নই আসবে না, আমি তুমি গ্যারান্টি দিলাম। হ্যাঁ, ভাইয়াটা দেখে দেখে তুমি যদি দাগাও, ওই দাগানো যদি না, তার চান্স পাওয়া সম্ভব। কিন্তু ভাইয়া আসলে দাগাই দিলেও তুমি তোমাকে নিজের মতো ভাইয়ারটা দেখে দাগাতে হবে। কথা পরিষ্কার? দাগানো যা লাইন সেটা থেকেই প্রশ্ন আসবে, কিন্তু অন্যেরটা অন্ধের মতো দাগানো নিজে ভালো করে বুঝলাম না, এটা দিয়ে হবে না। কথা কি সত্য? আমরা সময় স্বল্পতার কারণে প্রত্যেকের সাথে কথা বলাতে পারলাম না। তোমাদের সাথে সেলিব্রেশনের কথা হবে। আমরা রেজাল্ট ঘোষণা করবো। টপ 20 থেকে যাবো, টপ 10। আমাদের সময় হবে, এখন আজান হবে। আজান হলে আমরা ডিল করতে পারবো না। আমরা রেজাল্টে যাই, তুমি আমাকে আলাদা করে প্রশ্ন করো। খুব আর্জেন্ট কিছু প্রশ্ন। কি প্রশ্ন বলো? অর্গানিক কেমিস্ট্রি হিমেল, তুমি যখন পুরস্কার দিবে তখন একটা উত্তর দিয়ে দিও। আমরা ফলাফলে যাই। তো আমরা ফলাফলে যাচ্ছি। আমি এখানে নাম বেশি নাটক করবো না, সময় নেই যেহেতু। আমরা খুব দ্রুত ঘোষণা করবো। টপ 20 20 থেকে 21-এর দিকে, 20 থেকে 1-এ যাবো আমরা। ওকে, ওকে, ফোন আসছে। ওকে, ফাইন, রেডি। উত্তরা জোনে মার্ক দেখে আমার কান্না পাচ্ছে, লিটারালি। 20তম হয়েছে মিরপুর এবং উত্তরা মিলিয়ে আবির আল আরহাম চৌধুরী, ও 20তম হয়েছে। ও মার্ক, আচ্ছা এটা কি? এই কলমটা কি? এই কলমটা কি? এই যে 2 নম্বর কলমটা সেন্ট্রাল পজিশন। আরে মাঝখানে এইটা কি? 42 না না, তোদের তাতে কি হয়েছে? আবির আল আরহাম চৌধুরী, ও 20তম হয়েছে, মেডিকেল ফেল, 36.25। হিমেল তুলে দাও পুরস্কার, দাও। আচ্ছা, যাই হোক, তালি দাও। ছবি আছে, প্রত্যেকটা ছবি নেবে। তুমি ইংলিশ ভার্সন তোমার আব্বু বলবো নাকি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। কিন্তু মার্ক খুব হতাশা হলো। পিয়াল নন্দী 19, পিয়াল নন্দী 36.50। ওর 48টা হয়েছে, 46টা নেগেটিভ মার্কিং। ফেল, মেডিকেলে ফেল। পিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স
মেডিকেল এক্সপিরিয়েন্স পিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ 18 কাজী নাইমুল ইসলাম 36.50, ওর নেগেটিভ কম হয়েছে 45-42টা, নেগেটিভ 19টা, ওর মার্ক 36.50। কাজী 44-30, কাজী নিয়ামুল ইসলাম। আরে দে তালি দে, আসছে না সকালবেলা। তুই কি ইঞ্জিনিয়ারিং না মেডিকেল? নিয়ামুল পড়ালেখা কর, ডাকতে থাকেন, পড়ালেখা কর। 16 আফসানা আক্তার আশা 37.25। না আফসানা তুমি তালি দাও, এই মার্কে মেডিকেলের রেজাল্ট আসবে না, ফেল। রায়না হাসান 15, রায়না হাসান। আচ্ছা এখানে কি বেশি? আচ্ছা 15 একটু। আচ্ছা রায়না। সাদিয়া আফরিন 38.50, সাদিয়া আফরিনের পজিশন। আচ্ছা কয়জনকে পুরস্কার দিলাম? এখানে একটু ছোট্ট উল্টাপাল্টা লেগেছে, লেট মি কারেক্ট ইট এগেইন। আবির আল আলহাম 20। আচ্ছা আচ্ছা পিয়াল নন্দী, এটা এক্সট্রা পুরস্কার চলে গেছে 21, এটা চলে গেছে ফাইন, এমনিও ফেল উনিও ফেল। তারপরে কাজী নিয়ামুল ইসলাম 19, একটু কারেক্ট করে নিচ্ছি। আফসানা আক্তার আশা ও 17, রায়না ও 18, একটু সিরিয়ালে ভুল আছে, এটা নোট করা আছে, এটা আমি খেয়াল করিনি। এইবার যে আসবে সাদিয়া পজিশন 16, সাদিয়া আফরিন 38.50। দাও হিরেন তুমি দাও, যেহেতু তোমরা হিরেন ধরো, আরে তোমরা এত কষ্ট করে সবার সাথে আসছো, দাও আরে ধরো না, আরে হিরেন তুমিও ধরো, এত লজ্জা পাচ্ছ কেন? সবাই মিলে তুলে দাও। এটা বলো। আমি সারা বছর যাই করি, কিন্তু এক্সামের আগে আমি অনেক নার্ভাস হয়ে যাই আর হতাশ হয়ে যাই, ভাবি আমি তো মানে খারাপই করবো এরকম। মানে আমি আসলে ক্লাস 9-10 অতটা মানে এফোর্ট দিয়ে পড়ি। তো যখন আমি ইন্টারে আসি, মানে আমি আমার মানে জেলা হচ্ছে ভোলা, তো আমি এখানে রাজনীতিস্তর মডেল কলেজে আসছি। বাসা থেকে আসার পর প্রথম মানে অনেক মোটিভেটেড ছিলাম, অনেক মানে প্রথম 3 মাস খুব ভালোভাবে পড়ছি, কিন্তু মানে হাফ ইয়ারিতে মানে রেজাল্ট দেখার পর মানে আমি অনেক হতাশ হয়ে যাই যে মানে আমি একটা পরিশ্রম করার পর এরকম তার মানে সবাই আমার থেকে অনেক আগে আমি মানে ধরতে পারবো না। ফেল করি নাই, জি টেস্ট শেষ। তো আমার রেজাল্ট না দিন দিন মানে খারাপই হচ্ছে। প্রথমে 4.5 ছিল, তারপরে জিপিএ 4 আসছিল, এখন এবার টেস্টে মানে খুবই খারাপ আসছে। তো মানে আমি এখন মানে পুরাই মানে বড় টেবিলে যে বসে মানে আমি আসলে কোনো প্রিপারেশনই নিইনি, আমি আসতে চাইনি, আপনাদের সাথে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগই মনে হচ্ছে যে দেখা করার জন্য অল্প হিমের সাথে দেখা করার জন্য চলে আসছে, রেজাল্ট তো তাই বলছে। তো ওর যে পরিস্থিতি, এটা তো অনেকেরই পরিস্থিতি, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আজান হয়ে যাচ্ছে, রেজাল্টের প্রশ্ন করি, এটা উত্তর দিব। হ্যাঁ আজানটা শেষ হোক, আমরা 1 মিনিট ওয়েট করি। জি আঙ্কেল বলেন। হ্যাঁ রেজাল্টটা ঘোষণা করতেই হবে, করতে তো হবেই, তারা দিয়ে তো লাভ নাই। ভাইয়া না আমরা এই জন্য ডাক্তার
ওকে, আমরা শেষ করি। ছোট্ট এই কাগজটা না দেখার ফলে ছোট্ট যে একটা মিস্টেক হয়েছে, যারা এখানে চোখের সামনে এই মুহূর্তে আছো প্রত্যেকেই সার্টিফিকেট পাবা, প্রত্যেকেই পার্টিসিপেশন সার্টিফিকেট নিয়ে যাবা। নিজের মার্কটা এসিএস মেডিকেল লিখলেই একটা ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটে সার্চ দিলেই তুমি তোমার রোল বসাইলেই তোমার কত মার্ক আজকে সেটা জানতে পারবা, এবং সেন্ট্রালে তোমার পজিশন কত আসছে সেটাও জানতে পারবা। সেটা হয়তো বা আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টা পরে তোমার বাসায় গিয়ে দেখতে পাবা। এসিএস মেডিকেল লিখলে একটা আলাদা ওয়েবসাইট আসবে, তো এই নিজের মার্কটা সার্টিফিকেটের মধ্যে লিখবা, ঠিক আছে? লিখে টাঙ্গাই দিবা যে দিস ওয়াজ মাই আর্নিং টুডে। আচ্ছা, একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সাদিয়া আফরিন যে 15তম হয়েছে, 2 জন সাদিয়া আফরিন আছে এখানে, যার রোল 799460, সে অ্যাকচুয়াল সাদিয়া আফরিন। তো তুমি স্টেজে চলে আসো, যে স্টেজ থেকে পুরস্কার নিয়ে গেছে কোনো অসুবিধা নেই, সেও তো সার্টিফিকেট পেতোই। আসো সাদিয়া, সাদিয়ার জন্য একটা তুলে দাও, তুলে দাও, ছেলেটা যাও। ওকে ফাইন, তালি দাও। 15তম রেজওয়ান তালুকদার 39.50 ফেল। 15তম রেজওয়ান, চলে আসো রেজওয়ান, তালি দাও রেজওয়ানের জন্য। 14তম মোহাম্মদ ফুয়াদ হাসান, ওর জন্য জোরে হাততালি, প্রথমবারের মতো পাস করলো 41.75। এই হলো রেজওয়ান, এই হচ্ছে রেজওয়ান তালুকদার। 14 মোহাম্মদ ফুয়াদ হাসান, কই ফুয়াদ কোথায়? ফুয়াদ, ইয়েস ফুয়াদ, ভেরি গুড। চলো 13তম তালহা আল জুনায়েদ 42.25। 13 মোহাম্মদ তালহা, ওই যে তালাকে খুঁজে পেয়েছি আমরা। 12 আহমেদ ইফতেখার আলভি। অপূর্ব কই? চলে এসো, ফার্স্ট থেকে দাঁড়িয়ে যাচ্ছি আমরা। অপূর্ব আহমেদ ইফতেখার আলভি 12। 11 রাকিবা জাহান আইরিন 44। কিরে রাকিবা জাহান আইরিন, 2 জন থাকলে 2 জন চলে আসো, একজনই আশা করি। এত ইউনিক নাম। সাদিয়া নামটা আমার চেক করা উচিত ছিল, কারণ সাদিয়া কোনো নাম নয়, সাদিয়া একটি সমাজ, সাদিয়া একটি কমিউনিটি। আমি গ্যারান্টি দিলাম এখানে আনিকা 2 জন পাওয়া যাবে। আনিকা কে? এই তো আর একজন, ছেলেদের মধ্যে আনিকা পাওয়া যেতে পারে। ওই যে হাত তুলে আসছে কে? আনিকা, সাদিয়া, এগুলো শুধু নাম নয়। আচ্ছা, যে দশম হচ্ছে তাহসিন আতিক রাইয়ান। আচ্ছা, ছেলেদের একটা পাওয়া গেছে, ওর মার্ক পেয়েছে হচ্ছে 40.75। 40.75। এবার নবম হয়েছে সামিউল হাসান। নবম সামিউল হাসান পেয়েছে 45.25। পরেরটাও দেখে ফেলেন। আর অষ্টম হয়েছে মুগ্ধ। মুগ্ধ রোল হচ্ছে 849040। ও পেয়েছে 45.25। অষ্টম নবম যৌথভাবে একই মার্ক। অষ্টম। ওকে, সপ্তম। ওকে, টপ 7 ছেলে না মেয়ে? শাবাশ। নিশাত জাহান রিনি, ফ্যান্টাস্টিক। নিশাত জাহান রিনি 45.50। কষ্টের সাথে জানাচ্ছি প্রাইভেটও চান্স হবে না, করতে হবে বাবু। দিস শুড বি আই ওপেনার। খুবই ভালো। ওকে, ছেলে না মেয়ে? সাইদ রায়ান আহমেদ 6। সৈয়দ রায়ান আহমেদ, সুন্দর হোমগ্রাউন্ড বয়, এসিএস এর জার্সি পরা। এখানে 2-1টা আসছেন যারা। ওকে, 5th 46.75 রোল নাম্বার। বল, ছেলে না মেয়ে? আফিফ বিন শরীফ
আরে জোরে আয়, জোরে আয়। ভেরি গুড। ফোর্থ, এবার বল ছেলে নামে। আচ্ছা, টপ 20 যারা পাইলা একটু সবাই স্টেজে আসবে, সবার সাথে গ্রুপ ছবি নিব। সবাই স্টেজের কর্নারে বা স্টেজের উপরে উঠো, পরে স্মার্ট বাংলাদেশ হয়ে যাবো না তো আবার। ভাই স্টেজের সাইডে দাঁড়া আপাতত, নাহলে স্মার্ট বাংলাদেশ হয়ে গেলে বিপদ হয়ে যাবে। ফোর্থ শেষ না? না, ফোর্থ ছেলে না মেয়ে? এই পাশে যেহেতু আসছে তার মানে অবশ্যই শাহরিয়া নাজিম। তুই ওকে, এবার টপ 3। যদিও এরা 50 ক্রস করতে পারছে অনেক কষ্ট করে, এতক্ষণ যারা ছিল 50-এর নিচে। এই মার্কস আজ থেকে এরা যে মার্ক পাইছে এই মার্কসে আজ থেকে 12 বছর আগে 10 বছর আগে চান্স হইতো, 10 না সরি 15 বছর আগে এই মার্কসে চান্স পাবে না। হ্যাঁ, থার্ড 52.75 রোল, শুরুতে 0 শেষে 3। কে আছো? শুরুতে 0 শেষে 3, কি নাম তোর? একজনই মাত্র, ইত্তেশাম আজাদ উৎস। ভেরি গুড। থার্ড, আসো সবাই মিলে চলে আসো উৎস। দাও একটু তালি দাও উৎসকে। ছেলে না মেয়ে? তোরা কেউ পড়ালেখা করবি না ঠিক মতো, এরকম কষ্ট আমাকে কেউ দেয়নি। উত্তরে আপনারা আমাকে যে কষ্ট দিয়ে দিলাম, এটা এই যাত্রায় সেকেন্ড হয়েছে 53.25 পেয়ে, যার রোলের শুরুতে 3 শেষে 3। আশা করি 53টাকে 83 বা 93 বানাবে। মেইন ভর্তি পরীক্ষা সাইন্স লাস্ট ওয়ান। ফার্স্ট, আপনারা এতক্ষণ আমার মন ভাঙছে, ফার্স্টে গিয়ে ওরা আবার মন ভাঙলো। ফার্স্ট ছেলেদের জয় জয়কার, 58 পেয়েছে। ওর রোলের শুরুতে 2 শেষে 1। কে আছে দেখি কার কনফিডেন্স? কি নাম? ফার্স্ট ইজ তানসির আলম। রিমেম্বার দ্য নেম ফ্রম উত্তরা। এই দুটি নাম উত্তরার মধ্যে জি মিরপুর উত্তরা। কোন কলেজ? কোন কলেজ? সেন্ট জোসেফ মোহাম্মদপুর। ওকে ওকে, ওকে, তাহলে আমরা ফলাফল ঘোষণা করলাম। ডক্টর সবাই আসো, প্রত্যেকেই সার্টিফিকেট নিবা। সার্টিফিকেটে হয়তো নাম লিখতে পারবো না, কারণ নাম লিখতে না পারার কারণ কয়জন আসবা, যেমন উত্তর এবং মিরপুর মিলায় তোমরা তো রেজিস্ট্রেশন করেছো, এসেছো তোমরা 500 জনেরা। তো বললাম তো রোজার মাস হওয়ার কারণে অনেকে হয়তো ঘুম থেকে উঠতে পারোনি, অনেকে ট্রান্সপোর্ট ইস্যু ছিল শুক্রবার, সেই জন্য সবার নাম লিখতে সার্টিফিকেটগুলো স্টেট হতো, সেই জন্য আমরা এটা করার সুযোগ পাইনি। সবাই একটু দাঁড়াও, একটু বুঝায় নাও। সবাই সার্টিফিকেট এই যে আমাদের ভাইয়ের কাছ থেকে সুন্দর করে নিয়ে যাও, আমরা ফটো সেশন করবো। আর যারা এরপর ছবি তুলতে চাও তোমরা দাঁড়াতে পারো। আমরা এই ফটো সেশনের মাধ্যমে আজকের সেশন এখানে শেষ করলাম। যারা টপ 20 তারা আলাদা করে পুরস্কার পাবে। আর তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি এটুকু বলতে পারি, তোমার যদি লক্ষ্য মেডিকেল হয় তাহলে যে কোনো না কোনো পরিসরে অনলাইন বা অফলাইন হোক আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা তোমাদের জন্য সর্বোচ্চ টুকু করবো। তাহলে আজকের মতো উত্তরার মেইন আলোচনা আমরা এখানে